জামায়াতের রাষ্ট্রনীতি এবং নারী ও সংখ্যালঘু ইস্যুর অবস্থানে সন্তুষ্ট পশ্চিমারা, দাবি মুখপাত্রের। ভারতসহ সব দেশের সাথে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক চায় দলটি। দেশপন্থী আমরা হব না, বরং আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশের প্রয়োজনে আমরা সবার সাথে কথা বলবো। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস ডাক্তার শফিকুর রহমানের। আজ যোগ দেবেন রাজশাহী অঞ্চলের জনসভায়। জামায়াতের 41 দফার ইশতেহার ঘোষণা। সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি, যাতে চাকরি তার স্বার্থে না, ওটাও লেগে থাকবে, সন্তানও তার গায়ের তাকে সাথে জড়িয়ে থাকবে। এই দুইটার আমরা সমন্বয় ঘটাতে চাচ্ছি। বরিশালবাসী প্রিয় নেতা আছে, জনগণের ভোট হাইজ্যাক ঠেকাতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। বরিশাল থেকে ফরিদপুরে গিয়ে বললেন, দল জয়ী হলে আসবে জবাবদিহিমূলক সরকার। বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে, এলাকার জন্য কাজ করবে, এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন। নাগরিক সুবিধায় পিছিয়ে থাকা ঢাকার নতুন 36 ওয়ার্ডে নির্বাচনী হাওয়া। প্রার্থীদের অঙ্গীকারে পুরোপুরি আস্থা না রাখলেও পরিবর্তনের আশায় ভোট দেবেন বাসিন্দারা। টাসেরকান্দি, গুলনগরের, ফকিরখালীর কত রুগী যে এমনি আনো কত কষ্ট করিয়া। ইমার্জেন্সি রুগী থাকলে আমরা হসপিটাল ঠিক মতো নিতে পারি না। সিটি কর্পোরেশন যত সুযোগ সুবিধা আছে আমরা নাগরিক হিসেবে দিতে হবে, কারণ আমরা ট্যাক্স দিই। ডাক্তার শফিকের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে ডিবি। জামায়াত নেতার নির্দেশে লক্ষ্মীপুরে ভুয়া সিল তৈরি, আদালতকে জানালেন আটক ব্যবসায়ী। অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় হাজারো গ্রেপ্তার, হচ্ছে না জামিন। প্রতিবেদন হিউম্যান রাইটস ওয়াচের। মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম অবস্থা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল সহ নারী ও সংখ্যালঘু ইস্যুতে জামায়াতের অবস্থান জানতে চান পশ্চিমা কূটনীতিকরা। সেই অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং তাতে বিদেশিরা সন্তুষ্ট, দাবি দলটির। মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, ভারতসহ সব দেশের সাথেই আত্মসম্মান এবং মর্যাদার ভিত্তিতে ভালো সম্পর্ক চায় জামায়াত। বলেছেন, দিল্লি প্রতিবেশী সবার আগে, নীতি বাস্তবায়ন করলে দ্বিপাক্ষিক সব সমস্যার সমাধান সম্ভব। দলটির ভাষ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, বিশেষ কোনো দেশপন্থী রাজনীতি করবে না জামায়াত। দাবি, পাকিস্তানের সাথেও আলাদা কোনো সম্পর্ক নেই দলটির। বাকিটা মাহফুজ মিশুর রিপোর্টে। জমজমাট নির্বাচনী প্রচারে জামায়াতে ইসলামী। নিজেদের ইসলামী দল বললেও রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের কথা বলছে তারা। 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের পতনের পর থেকেই বিদেশিদের সাথে জামায়াতের বৈঠক আলোচনা খুবই দৃশ্যমান। এসব বৈঠকে তাদের নীতি কৌশল, বিশেষ করে নারী ও সংখ্যালঘু ইস্যুতে দলটির অবস্থান পশ্চিমারা জানতে চেয়েছে, সেটি স্পষ্ট করলেন এই নেতা। জামায়াতের পলিসি, ওমেন্স পলিসিটা কী হবে, মাইনরিটি পলিসিটা কী হবে, ফরেন পলিসিটা কী হবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের দায়িত্ব পেলে আমাদের সরকার ব্যবস্থাটা কী ধরনের হবে, এগুলো তারা আমাদের জানতে চেয়েছেন এবং এগুলো নিয়ে তাদের সাথে আমাদের অনেক দফা আলোচনা হয়েছে। তাদের আলোচনা, তাদের সে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সরকার গঠনের সুযোগ পেলে শরিয়া বা ইসলামী আইন দলটি বাস্তবায়ন করবে কিনা তাও বুঝতে চেয়েছেন বিদেশিরা। দলের লিডারশিপ, দলের বিভিন্ন কলা কৌশল, আমাদের পলিসি, ফিলোসফি, স্ট্র্যাটেজি, টেকনিক, এগুলো তারা জানতে চেয়েছেন। যে এই একটা দেশে মুসলমান আছেন, হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, ভিন্ন মত আছেন, পাহাড়িরা আছেন, সমতলের আছেন, সব ধরনের মানুষ আছে। রাষ্ট্র পরিচালনার জন্য তো তার একটা কনস্টিটিউশন আছে। এই কনস্টিটিউশন অনুযায়ী দেশ চলবে।
এটাই তো চলে আসছে, আমাদের এটা চলতে থাকবে আর কি। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা সবার কাছে স্পষ্ট করেছি। এমনও বলেছেন যে তোমরা কোন দেশের কোন মডেল ফলো করবা, নাম বলেছেন অমুক দেশ অমুক দেশ। আমরা বলেছি বাংলাদেশ তো বাংলাদেশি মডেল হবে, সেখানে অন্য কোনো মডেল আনার প্রয়োজন হবে না। যুক্তরাষ্ট্রের সাথে জামায়াতের ঘনিষ্ঠতা নিয়ে কথা উঠলেও নেতাদের দাবি কেবল বাংলাদেশপন্থী রাজনীতি করছেন তারা। কোনো দেশের দিকেই আমরা ঝুঁকে পড়ে আমরা কোনো দেশপন্থী আমরা হব না, বরং আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশের প্রয়োজনে আমরা সবার সাথে কথা বলবো। প্রতিবেশী ভারত নিয়ে রাজনীতির মাঠে নানা সমালোচনা করলেও দেশটির সাথে বিদ্যমান সংকট সমাধানে আশাবাদী জামায়াত। বাস্তব ভিত্তিক অনেকগুলো সমস্যা আছে। যদি আমাদের সরকার গঠনের সুযোগ হয় তাহলে তো এই সমস্ত মৌলিক ইস্যুগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এক হাতে তালি বাজে না। বাংলাদেশ যেমন উদ্যোগ নেবে, আমার ধারণা ভারতের বিচক্ষণ রাজনীতিবিদ এবং সরকারে যারা আছেন তাদেরকেও বিষয়টিকে এগিয়ে আসতে হবে। চীনের সাথে ঘনিষ্ঠতা নিয়ে কোনো দেশের প্রশ্ন আছে বলেও দাবি তার। অন্যান্য ডেভেলপমেন্টরা জিজ্ঞেস করেছেন তোমরা চীনে গেলে কেন, বলে চিন্তা দিয়েছে তোমরা দাও। পাকিস্তানের সাথে বাড়তি ঘনিষ্ঠতার কথাও পুরোপুরি অস্বীকার করেন এই জামায়াত নেতা। আলাদা কোনো সম্পর্ক কোনো দেশের সাথে নাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কেউ কেউ প্রথমে নার পক্ষে থাকলেও এখন জনরোষের মুখে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। এই মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘ বঞ্চনার শিকার উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিতের ঘোষণাও দেন তিনি। বুধবার লালমনিরহাট ও নীলফামারী জেলা জামায়াত আয়োজিত 7টি নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে জনসভায় নেতাকর্মীদের ঢল নামে হেলিপ্যাড মাঠে। জনসভায় বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির অভিযোগ তোলেন, গণভোটে হ্যার পক্ষে থাকা কেউ কেউ প্রথমে নার পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু জনতার ভয়ে দেরিতে হলেও অবস্থান পাল্টেছে। ঘোষণা দেন জীবন দিয়ে হলেও মা বোনদের ইজ্জত রক্ষা করা হবে। বলেন এবার হবে চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলে দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাবে 11 দলীয় ঐক্য। আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় যাবেন নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহী ও নাটোরে। কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবরও থাকবে না। তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন। অভিনন্দন, মোবারকবাদ। আজ নওগাঁয় জামায়াত ইসলামী জনসভায় বক্তব্য রাখবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক ছোটন। আমরা যাচ্ছি তার কাছে। শফিক, সমাবেশ স্থলে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? শাওন, প্রস্তুতি সম্পন্ন। এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে জানিয়েছেন ঠিক 11টা নাগাদ তাদের যে প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্য রাখবেন। ঢাকা থেকে তিনি হেলিকপ্টার যোগে নওগাঁয় আসবেন এবং নওগাঁ স্টেডিয়াম থেকে তিনি আসবেন গাড়িতে করে এই এটিএম মাঠে, ঐতিহাসিক এই এটিএম মাঠে তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বিশেষ করে জামায়াতের নেতাকর্মী এবং কর্মী সমর্থক যারা আছেন তারা আসতে শুরু করেছেন। নারী পুরুষ বিভিন্ন বয়সের মানুষ তারা আসছেন এবং যারা আসছেন তারা বলছেন যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার বক্তব্য শোনার জন্যই আসলে মূলত তারা আগ্রহ নিয়ে এখানে ছুটে আসছেন। 11টি উপজেলার পাশাপাশি আপনাকে বলে রাখি যে পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘি, দুপচাচিয়া এবং নাটোর জেলার সিংড়া উপজেলা থেকেও লোকজন আসছে। জয়পুরহাটের আক্কেলপুর, খেতলাল, কালাই থেকেও লোকজন ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য এই জনসভা স্থলে আসছেন। এই জনসভা হয়তোবা একটি ঐতিহাসিক জনসভায় পরিণত হবে এমনটি আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। এবং ডক্টর শফিকুর রহমান এই নির্বাচনকে ঘিরে কি কি নির্দেশনা দিবেন, কি কি প্রতিশ্রুতি দিবেন এবং আগামীর রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, কি বলবেন ডক্টর শফিকুর রহমান, সেই বক্তব্য শোনার জন্য জামায়াতের নেতাকর্মীরা এবং তার ভক্ত অনুরাগীরা কিন্তু ছুটে আসছেন। আমরা সকাল সকাল দেখছি যে বিভিন্ন অঞ্চল থেকে বাস, মাইক্রোবাস এবং বিভিন্ন যানবাহনে মানুষ ছুটে এসে এই সমাবেশ স্থলে, এই জনসভা স্থলে জড়ো হচ্ছেন। অনেক ধন্যবাদ শফিক ছোটন আপনাকে।
নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। গতকাল সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণায় ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে ৪১টি ভিশনের কথা জানিয়েছে দলটি। ইশতেহারে বেকারত্ব দূর, সুশাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরা হয়। অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে এই ইশতেহার জীবন্ত দলিল হিসেবে কাজ করবে। নির্বাচনে জয়ী হলে আগামী ৫ বছরে কেমন দেশ গড়তে চায় জামাতে ইসলামী, ইশতেহার ঘোষণায় তাই জানালো দলটি। ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে ৮ ভাগে ৪১টি ভিশনের সমন্বয়ে গড়তে চায় নিরাপদ ও মানবিক বাংলাদেশ। আমরা একটি সহিষ্ণু মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে জুলাই বিপ্লব, স্বনির্ভর কৃষি, যুবকদের কর্মসংস্থান, টেকসই অর্থনীতি ও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রসহ বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজের ৭০% সমস্যা দূর হয়ে যাবে, আর বাকিটা সবাই মিলে আমরা বিভিন্ন যৌক্তিক মেকানিজমের মাধ্যমে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর পিছিয়ে পড়ে থাকুক, আমাদের যুব সমাজ এটা চায় না। আমাদের দায় আছে তাদের কাছে। ইশতেহারে বলা হয়েছে, হ্যাঁ ও নায়ের 10টি মূল বিষয়ের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে আগামী 5 বছরের কর্মপরিকল্পনা। আমরা আমাদের যুবকদেরকে বলেছি, অবশ্যই তোমাদেরকে আমরা বেকার ভাতা দিতে পারবো না। আমরা বিশ্বাস করি বেকার ভাতা তোমাদেরকে অপমান করার সামিল। আমরা তোমাদের হাতে কাজ তুলে দেব, ভাতা নয়। তোমরা কাজ দিয়ে নিজেদেরকে গড়বা, দেশটাকে গড়বা। এ সময় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতের ইশতেহার ব্যবসা বান্ধব, শান্তি ও শৃঙ্খলা বান্ধব, দলীয় নয়, জনতার সরকার গঠনই লক্ষ্য জানিয়ে বলেন, প্রবীণদের স্বাস্থ্যসেবা ফ্রি ও পর্যায়ক্রমে সব স্তরে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে। তিনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন অবসরে। এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন, রাষ্ট্র ইনশাল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। ইশতেহারে প্রাধান্য পেয়েছে রাষ্ট্র পরিচালনায় যুবকদের অগ্রাধিকার, সরকারি চাকরিতে কোনো আবেদন ফি থাকবে না, মেধার ভিত্তিতে হবে নিয়োগ, ব্যাপক কর্মসংস্থানের বিষয়, মায়েদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টায় আনা, নারীদের জন্য সান্ধ্যকালীন বাস নামাতে চায় জামাত, ঢাকার সঙ্গে রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে 2 থেকে 3 ঘন্টায় নামিয়ে আনার কথা বলা হয় ইশতেহারে। যখন একজন সন্তান সম্ভবা মা, এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন, তার লালন পালন করেন, অনেক সময় 8 ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরো চাকরিটাই ছেড়ে দেন। আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি, যাতে চাকরি তার স্বার্থে না হয়, ওটাও লেগে থাকবে, সন্তানও তার গায়ের সাথে জড়িয়ে থাকবে। এই দুইটার আমরা সমন্বয় ঘটাতে চাচ্ছি। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশে নতুন জালিমের আবির্ভাব ঘটেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরির পাশাপাশি নিজস্ব প্রেস থেকে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। 12 ফেব্রুয়ারি জনগণের ভোট যেন হাইজ্যাক না হয়, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তারেক রহমান। গতকাল বরিশালে নির্বাচনী সমাবেশে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে আঞ্চলিক সমস্যা সমাধানের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির দক্ষিণাঞ্চলের এই সমাবেশে যোগ দেন 6 জেলার নেতাকর্মীরা। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। বলেন, পতিত ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলছে একটি রাজনৈতিক দল। তারেক রহমান বলেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ভোট ডাকাতরা পালিয়ে যাওয়ার পর এখন দেশ চলবে জনগণের রায়ে। আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয়ে ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে।
বরিশালের পর ফরিদপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, নির্বাচিত হলে গুপ্তদল ১৩ তারিখ থেকেই দেশে নাভিশ্বাস তৈরি করবে, আর বিএনপি জিতলে দেশে আসবে জবাবদিহিমূলক সরকার। পদ্মা ব্যারেজ, ফরিদপুর বিভাগ সহ এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এই নির্বাচনী জনসভা সেই মাটিতে যেখানে ভোটের অঙ্কে বরাবরই পিছিয়ে থাকে ধানের শীষ। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার হাজারো মানুষ রাজেন্দ্র কলেজ মাঠে সমবেত হন বিএনপি চেয়ারম্যানের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে। কেউ আসেন শুধু তাকে এক নজর দেখতে। হেলিকপ্টারে বরিশাল থেকে ফরিদপুরের জনসভায় আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত জনতা হাত নেড়ে স্লোগানে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানায়। প্রথমবারের মতো ফরিদপুরের মাটিতে পা রেখে সৃষ্টিকর্তাকে স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। কথা বলেন এই অঞ্চলের সংকট, সম্ভাবনা আর উন্নয়ন পরিকল্পনা নিয়ে। ঘোষণা করেন ফরিদপুরকে বিভাগ করার। এই পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে আমরা হাত দিতে চাই। বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে নদী ভাঙন যেভাবে হোক আমাদেরকে এটার মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে করে এলাকার মানুষের জমি জমা আমরা রক্ষা করতে পারি। সমগ্র বাংলাদেশে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। যেই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে গিয়ে, ঘরে ঘরে গিয়ে নারী এবং শিশুদেরকে তারা চিকিৎসা সুবিধা দিবে। তারেক রহমান বলেন, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি। সমালোচনা করেন জামায়াতের রাজনৈতিক দর্শনের। যখনই সময় হয় এদিক তখন এক রূপ, আবার সময় হয় ওই দিক তখন এক রূপ। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করে। জনগণকে তারা 12 তারিখ পর্যন্তই দেখে রাখবে। 13 তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের নাভিশ্বাস উঠে থাকবে। অর্থাৎ জনগণের প্রতি তাদের কোনো আস্থা, কোনো বিশ্বাস নাই। জনগণের শক্তিতে তারা বিশ্বাসই করে না। আমরা যদি এই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে বাংলাদেশের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। জনসভায় বৃহত্তর ফরিদপুরের 15টি আসনের বিএনপির প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন তিনি। বলেন, তাদের একবার সুযোগ দিয়ে যোগ্যতা যাচাই করার। বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলো এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন। পরে হেলিকপ্টারে চড়েই ঢাকায় ফিরেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরে জনসভার মাধ্যমে ঢাকার বাইরে নির্বাচনী সফর শেষ করলেন বিএনপি চেয়ারম্যান। এরপর ঢাকা কেন্দ্রিক নির্বাচনী সফর শুরু করবেন তারেক রহমান। নেতাকর্মীদের বিশ্বাস, তারেক রহমানের এই দেশ জুড়ে সফর আগামী দিনে বিশেষ করে নির্বাচনের মাঠে ইতিবাচক ফল পেতে সাহায্য করবে। তবে শেষ পর্যন্ত বিএনপি কতটুকু সফল হয় তাই দেখা যাবে 12 ফেব্রুয়ারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ফরিদপুর। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত নতুন 36 ওয়ার্ডের মানুষ কাগজে কলমে রাজধানীবাসী হলেও নাগরিক সুযোগ সুবিধায় এখনও পিছিয়ে পড়াদের দলেই। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা এসব এলাকার মানুষকে দিচ্ছেন দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। ভোটাররা এসব অঙ্গীকারে পুরোপুরি আস্থা রাখতে না পারলেও আশাবাদী। প্রহর গুনছেন ভাগ্য বদলের। আশি বছরের এই বৃদ্ধের ক্ষোভ সেই সব জনপ্রতিনিধিদের প্রতি যাদের কারণে ত্রিমোহনীর এই বাঁশের সাঁকোটি এখনও ব্রিজে রূপান্তর হয়নি। এলাকাটিকে 2017 সালে ইউনিয়ন ভেঙে পরিণত করা হয় ওয়ার্ডে, যুক্ত করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে। প্রতিদিন কয়েক হাজার মানুষ পার হয় ত্রিমোহনীর এই বাঁশের সাঁকোটি দিয়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁওয়ের অংশ হলেও এলাকাবাসী জানেন না এই সাঁকোটি কবে ব্রিজে পরিণত হবে। এলাকাবাসী বলছে, সিটি কর্পোরেশনের অংশ হলেও কোনো নাগরিক সুবিধা পান না তারা। গ্যাস নেই, ভালো রাস্তাঘাট, অবকাঠামো কিছুই নেই।
সবকিছু ছাপিয়ে সবার আগে তাদের চাওয়া সাঁকোর বদলে একটি সেতু। বিশ্বাস করেন যে দলই সরকার গঠন করুক, সেতুটি বদলাতে পারবে তাদের ভাগ্য। টাসের কান্দির গুন্নাগরের ফকিরখালির কত রুগী যে এমনি আনে ওদের কত কষ্ট করিয়া, কিন্তু এটা সম্ভাবনা আছে। আপনি ইমার্জেন্সি রুগী থাকলে আমরা হসপিটাল ঠিক মতো নিতে পারি না, রুগী নিতে নিতে রাস্তায় মারা যায়। পরিস্থিতি দিয়ে গেছে যে এটা পাকা ব্রিজ হয়ে যাবে, এখানে রোড হবে, এখানে রাস্তা হবে, এখানে আপনাদের অনেক উন্নয়নমূলক কাজকর্ম হবে, কিন্তু নির্বাচনের পর আর কিছু হয় নাই। সিটি কর্পোরেশন যত সুযোগ সুবিধা আছে আমরা নাগরিক হিসেবে আঙ্গুর দিতে হবে, কারণ আমরা ট্যাক্স দিই। 2017 সালে ঢাকার আশপাশের 16টি ইউনিয়নকে ভেঙে নতুন 36টি ওয়ার্ড গঠন করা হয়। তার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয় 18টি ওয়ার্ড, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয় বাকি 18টি ওয়ার্ড। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যে 18টি ওয়ার্ড যুক্ত করা হয় তার মধ্যে একটি এই বেড়াইত। গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কার্যালয় রয়েছে সেখান থেকে এই বেড়াইদের দূরত্ব মাত্র 8 কিলোমিটার, কিন্তু ঢাকার বা রাজধানীর মানুষের জীবনমানের সাথে এই অঞ্চলের মানুষের জীবনমানের দূরত্ব কয়েক হাজার মাইল। এখনো আছে কাঁচা রাস্তা, মেঠোপথ, গ্যাসের প্রকট সংকট, মাদক সন্ত্রাসের বারবারন্ত। নেই কোনো ভালো মানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কাছাকাছি নেই কোনো ভালো হাসপাতাল, অথচ কর দিতে হচ্ছে সিটি কর্পোরেশনের নাগরিকদের সমান। তারে গিয়া ফিরুজায় থাইকা যেই ট্যাক্স দেয়, আমি এই এলাকায় থাইকা ও তারে গিয়া ট্যাক্সটা আবার বাড়ির ট্যাক্স এক সমান, কারণ উনিও গুলশান থাকে, আমিও গুলশান থাকি। একটা ভালো হসপিটাল দরকার, যেটা আমাদের গুলশানের এত কাছে থেকেও আমরা পাইনি। চোরটা কমাইব, মাদক কমাই দিব, পরে দেশের উন্নতি হইব, রাস্তাঘাটও করবো গেলে বলে। আসন্ন নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে সবকিছু পাবেন এমন প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়ন নিয়ে সন্দিহান এই এলাকার জনগণ। সবাই বলে আমরা মাদক মুক্ত করব, কিন্তু যারা মাদক মুক্ত বলে ওদের নিজস্ব লোকেরই কিন্তু আত্মীয়স্বজন বা কাছাকাছি ওদেরই কিন্তু থাকে। এরা যদি এই প্রতিশ্রুতিগুলো ঠিক রাখে তাহলে আমরা ওনাদের সাথে আছি। সামনে দেখা যাক কোন দল আসে এবং কোন প্রার্থী কিভাবে কাজ করে, তবে আশাবাদী। নির্বাচনের পর প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সুবিধা পাবেন ঢাকার এই নতুন নাগরিকরা, রাজধানীবাসী হিসেবে পাবেন সমান সুবিধা, এমনটাই প্রত্যাশা এসব অঞ্চলের মানুষের। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতির কার্যালয়ের আইসিটি শাখার কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে, জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। জানান, হ্যাকিং ইস্যুতে জিজ্ঞাসাবাদ চলছে, জব্দ করা হয়েছে তার সব ডিভাইস। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকের ঘটনাটি এখন টক অফ দ্য টাউন। এ ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে বঙ্গভবনে সহকারী প্রোগ্রামার সরোয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পরে হাতিরঝিল থানায় জামায়াতের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। এটা তদন্ত করে ফরেনসিক রিপোর্ট না আসলে তো বলা যাবে না। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, গ্রেফতারকৃত কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট প্রমাণ পেয়েছে ডিবি। যেহেতু মামলা হয়েছে এখন তো এটা সব একসঙ্গে মার্চ হবে না, যথেষ্ট প্রমাণ আছে, ঠিক আছে। জব্দকৃত আলামত সমূহের ফরেনসিক পরীক্ষা করা একান্ত প্রয়োজন। বিশেষজ্ঞের মতামত প্রাপ্তির সাপেক্ষে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। কিন্তু সরোয়ারে আলমকে একদিন পর বুধবার কেন গ্রেফতার দেখানো হয়েছে ডিবি প্রধানের কাছে জানতে চান সাংবাদিকরা। পাশাপাশি কোন বিধানে বঙ্গভবনে তল্লাশি করা হয়েছে জানতে চান তাও। জি, তার কর্তৃপক্ষ থেকে, রাষ্ট্রপতির থেকে, সচিবালয় থেকে তার জন্য হাতিরঝিল থানাকে পারমিশন নিয়ে আসা হয়েছে। এদিকে জামায়াতের সংবাদ সম্মেলনে আমিরের আইডি হ্যাকের ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা তারা তড়িৎ গ্রহণ করবেন। 31 জানুয়ারি রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। ঘটনাটির পূর্ণ তদন্ত চলছে, তাই অপতথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছে ডিবি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।
লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক শরীফ হোসেন সৌরভের নির্দেশেই ভুয়া সিল তৈরি করা হয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত ব্যবসায়ী সোহেল রানা। বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় ব্যবসায়ী সোহেল। এর আগে সদর মডেল থানায় সিল ব্যবসায়ী সোহেল রানা সহ জামায়াত নেতা শরীফ হোসেন সৌরভের বিরুদ্ধে মামলা হয়। সোহেলকে গ্রেপ্তার দেখানো হলেও সৌরভকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে ৬টি নকল সিল জব্দের ঘটনায় গতরাতেই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিএনপি ও জামায়াত। লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি দাবি করেন সিল কাণ্ডের সাথে জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে। তবে একই আসনে জামায়াত প্রার্থী রেজাউল করিমের দাবি, গ্রেপ্তার হওয়া সোহেলের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক প্রতিবেদনে। বলা হয়, বিগত শেখ হাসিনা সরকারের আমলের গুম সংস্কৃতি প্রায় বন্ধ হয়েছে। তবে রাজনৈতিক বিবেচনায় গণগ্রেপ্তারের শিকার হাজার হাজার মানুষ। বিচার ছাড়াই কারাবন্দী অনেকে, জামিনের আবেদনও নাকচ করে দেওয়া হচ্ছে। রাজনীতিবিদ ছাড়াও আটকদের তালিকায় আছে অভিনয় শিল্পী, আইনজীবী ও সঙ্গীত শিল্পী। বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে হাজার হাজার মানুষকে। মব সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয় রিপোর্টে। ২০২৪-এর জুন থেকে গত বছর আগস্টের মধ্যে মব সহিংসতায় কমপক্ষে ১২৪ জনের মৃত্যু তথ্য জানায় HRW। নারী অধিকার ইস্যুতেও উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান কামালকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। স্বজনরা জানান, ইকোরিয়া গ্রামে কাজ শেষে বাড়ি ফিরছিলেন কামাল। এ সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক জানিয়েছেন, কামালের হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে। স্বজনদের দাবি, কামাল ঢাকা ৩ আসনে বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের সমর্থক। নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেই আসনের জামায়াত প্রার্থী শাহিনুর ইসলামের লোকজন তার উপর এই হামলা চালিয়েছে বলেও দাবি তাদের। এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। আমার ছেলেরে এরা কোবাইয়া ছেলেটারে পার মধ্যে কোপ দিয়েছে, আল্লাহ পাক হেফাজত করছে। আমার ছেলেরে কল্যাণ মধ্যে কোপ দেওয়ার লাগছে, আমার ছেলে আড্ডা ধরছে। ইলেকশন করা বিরোধ, আমাদের বাড়ির পাশেই ওরা দাঁড়িপাল্লারা। জামাতের যারা প্রার্থী আছে ওনার ফ্যামিলিতে সবাই সন্ত্রাস, এবং ওনার আপন চাস্তো ভাই তো কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসের একজন। সিলেটে 2 কিশোরের দ্বন্দ্বকে কেন্দ্র করে কয়েক গ্রামের মানুষের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মধ্যরাতে সিলেটের টুকের বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, 2 জন কিশোরের বাগবিতণ্ডার জেরে প্রথমে কুমারগাঁও এবং সাহেবের গাঁওয়ের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে আশপাশের গ্রামের মানুষও এতে যোগ দেয়। এ সময় দুপক্ষের ইটের আঘাতে আহত হয় বেশ কয়েকজন। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে সংঘর্ষ। এ সময় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় দোকানপাটেও ভাঙচুর চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহের কালীগঞ্জে কথা কাটাকাটির জেরে সংঘাতে 3 জন আহত হয়েছে। এ সময় একটি দোকান ভাঙচুর করা হয়। বুধবার রাতে উপজেলার তিল্লা বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ 4 আসনের ওই বাজারটিতে ধানের শীষ ও কাপ পিরিচ প্রতীকের প্রার্থীর 2টি নির্বাচনী অফিস রয়েছে। সন্ধ্যায় 2 পক্ষের সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী পুকুরিয়া বাজারে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের একটি মুদি দোকান ভাঙচুর করে। এ সময় মারামারিতে আহত হয় 3 জন। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে ঠাকুরগাঁয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। মির্জা ফখরুল বলেন, সম্মিলিত আন্দোলনের ফলেই ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে। এ সময় জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকা নিয়ে একটি দল অনুতপ্ত নয়, তাই তাদের স্বাধীনতার ইতিহাস বর্ণনা না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বুধবার সন্ধ্যায় কক্সবাজার ৪ আসনে ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানাতে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, কারো সমালোচনা নয়, বরং তারুণ্যের ভাবনাকে ধারণ করে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রযুক্তি ও মেধা নির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে বিএনপি। যারা এদেশের সংখ্যালঘু নির্যাতন করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের মুখে কি গণতন্ত্রের ইতিহাস বর্ণনা মানায়? যদি তারা যদি স্বাধীনতার ইতিহাস বর্ণনা করে, সেটা কি মানায়? তারা যখন ইতিহাস বলবে স্বাধীনতার, তখন তো বিকৃত ইতিহাসই বলবে। নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে পারস্পরিক চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। দিনক্ষণ নির্ধারণ হয়েছে আগামী 9 ফেব্রুয়ারি। প্রশ্ন উঠেছে, চুক্তিতে কতটা সমুন্নত হবে দেশের স্বার্থ? নিজেদের পণ্য রপ্তানির ক্ষেত্রে কঠোর অবস্থানে মার্কিন সরকার। একই সঙ্গে WTO নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানেও দিতে হচ্ছে সম্মতি। বাণিজ্য সচিব জানালেন, চুক্তি সইয়ের প্রস্তুতি সম্পন্ন, বিলম্বের সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, চুক্তির সার্বিক দিক খোলাসা করা উচিত। বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণ করাই উদ্দেশ্য, তাই প্রায় 90টি দেশের উপর ঢালাও শুল্ক আরোপ করেছে মার্কিন সরকার, যার নাম রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক। গেল বছরের শুরুতে হঠাৎ করে নেওয়া এমন সিদ্ধান্তে টালমাটাল হয় পুরো বিশ্ব। বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয় বাড়তি 37% শুল্ক, পরে তা কমিয়ে ধার্য হয় 20%। 37 থেকে 20 অর্থাৎ 17% শুল্ক কমিয়ে দেবার ক্ষেত্রে ছিল যুক্তরাষ্ট্রের একাধিক শর্ত। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং ক্রয় এবং কৃষিপণ্য আমদানি অন্যতম। 25টি বোয়িং কেনায় সম্মতি দিয়েছে সরকার। সাশ্রয়ী দামের বিকল্প উৎস বাদ দিয়ে যুক্তরাষ্ট্র থেকেই কেনা শুরু হয়েছে গম, তুলা, সয়াবিন। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএর আওতায় দেশে আসতে পারে প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম। এমন এক প্রেক্ষাপটে আগামী 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে পারস্পরিক চুক্তি করবে দুই দেশ। এক্ষেত্রে ই-কমার্সে শুল্ক আরোপ না করা, মৎস্যজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব শর্ত পরিপালনে সায় দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থা WTO সংস্কারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবেও দেওয়া হয়েছে সম্মতি। WTOর কয়েকটা ব্যাপারে তাদের কিছু ওই প্রপোজাল আছে, সেগুলোতে আমাদের একটা সাপোর্ট তারা চাইবে। যাদের সাথে ট্রেড এগ্রিমেন্ট হয় সেগুলো, কিন্তু WTO নিয়ে ওখানে কিছু হবে না। সে ব্যাপারে আমাদের আগেরই সিদ্ধান্ত আছে, ওই যেরকম তারা চেয়েছে ওই টাইপেরই সম্মতি আমাদের আছে। মার্কিন সরকারের সঙ্গে চুক্তির শর্ত উন্মুক্ত করা দরকার, একই সঙ্গে দেশের স্বার্থ সমুন্নত রাখাও জরুরি। এই চুক্তির ক্ষেত্রে শুধু শুল্ক শর্তটি যথেষ্ট নয়, এক্ষেত্রে আমদানির নিশ্চয়তার একটি শর্ত এখানে যুক্ত করা উচিত। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যেমন তাদের বেসরকারি খাতের উদ্যোক্তারা যেমন বাংলাদেশের সাথে চুক্তি করছেন কি পরিমাণ আমদানি করবেন নির্দিষ্ট পরিমাণ, মার্কিন বায়ারদেরও বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে তাদেরও নির্দিষ্ট পরিমাণের একটি চুক্তির শর্ত পরিপালন করা দরকার, যাতে নির্দিষ্ট একটি প্রবৃদ্ধি বাংলাদেশ যাতে মার্কিন বাজারে রপ্তানির ক্ষেত্রে নিশ্চিত করতে পারে। চুক্তি স্বাক্ষর করতে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্রে যাবে প্রতিনিধি দল। এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে না করে এটি নির্বাচিত সরকারের এই স্বাক্ষরের কাজটি করা উচিত। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচন ঘিরে চাঁদপুর 4 আসনে জমে উঠেছে প্রার্থীদের ত্রিমুখী লড়াই। বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে একাংশের নেতাকর্মীরা আটঘাট বেঁধে নেমেছেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। জয়ের ব্যাপারে আশাবাদী ধানের শীষের প্রার্থীও। এদিকে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগে আসনটিতে ইতিহাস গড়তে চায় জামায়াত। 15টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চাঁদপুর 4 আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই জনপদে। বিগত 9টি সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে 5 বার। আসন্ন নির্বাচনে অংশ নিতে এবার নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী MA হান্নান। কর্মী সমর্থকদের নিয়ে রাজপথে সক্রিয় তিনি।
যাদেরকে কমিটি বিলুপ্ত করেছে তারা আমাদের মতন সাধারণ মানুষের কাতারে এসে এখন আমার চিংড়ি মাছ মার্কায় ভোট চাচ্ছে। ভবিষ্যতে আমরা যদি এই চিংড়ি মাছে জয়ী হই, ইনশাল্লাহ আমরা দলে ফিরে যাব এবং দলের হয়ে আমরা কাজ করব। এম এ হান্নানের পক্ষে জোটবদ্ধ তৃণমূল বিএনপির একাংশের নেতাকর্মীরা। মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেছেন। মানুষ এইবার প্রতিদান স্বরূপ তাকেই মানুষ ভোট দিবে। যিনি ধানের প্রতীক পাইছে আমরা ওনারে কখনো কাছে পাই নাই। এদিকে 2008 সালে ধানের শীষের প্রতীকের নির্বাচিত সাবেক এমপি হারুনুর রশিদকে এবারও মনোনয়ন দিয়েছে দল। প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের মন জয়ের চেষ্টায় আছেন তিনি। বিএনপির প্রার্থী একজন, বিএনপির মার্কা একটা, বিএনপির দল একটা, ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে এগিয়ে যাব ইনশাল্লাহ। আসনটিতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগে বিজয়ের সম্ভাবনা দেখছেন জামায়াত প্রার্থী। ভোটের মাঠে নেতাকর্মীদের নিয়ে সরব ভূমিকা তার। জনগণ যেভাবে দাড়িপাল্লার প্রতি ঝুঁকে বসে, ইনশাল্লাহ আমরা এমনিতেই কি জানি কয় দাড়িপাল্লা বিপুল এখানে বিজয় লাভ। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে নিজেদের সমস্যা সমাধানের আশায় সাধারণ ভোটাররা। নেশাগ্রস্ত যে স্বাভাবিক যে নিয়ম কানুন গুলো শুরু হয়ে গেছে আমাদের দেশে, ওইগুলো যাতে সবকিছু বন্ধ হয়, আমরা এটাই চাই। আসনটিতে মোট ভোটার সংখ্যা 4,631,000 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের 8 জন প্রার্থী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। চট্টগ্রামে তরুণ প্রজন্ম আগামী নির্বাচন এবং ডিজিটাল চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। বৈঠকে ভোটের আগে অপপ্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ জানান আলোচকরা। চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে তরুণ প্রজন্ম আগামী নির্বাচন এবং ডিজিটাল চ্যালেঞ্জ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে অংশ নেন শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। নির্বাচনকে ঘিরে তরুণ ভোটারদের ভূমিকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবরের বিস্তার এবং সাইবার বুলিং প্রতিরোধ নিয়ে আলোচনা হয় বৈঠকে। আমরা শুধু ব্যবহার করলে হবে না, এগুলো প্রোটেক্ট বা এগুলো পাল্টা দেওয়ার মতো সক্ষমতা আমাদের তরুণ প্রজন্মকে আমাদের উপযুক্ত গড়ে তুলতে হবে এবং যারা ইলেকশন করছে তাদেরকে এই সক্ষমতা কিন্তু অর্জন করতে হবে। এমন ভাবে উপস্থাপন করা হয় মনে হয় যে বাবা এই তো, কিন্তু আসলে ওটা সত্য না। অথবা আপনাকে রিসার্চ করতে হবে, যে কোনো বিষয়ে 1 সেকেন্ডেই আপনি সিদ্ধান্ত উপনীত হবেন না। আমরা যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট না করি এই দেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর আমি চাবো না, আমি মনে করি আপনারা কেউ চাবেন না এই দেশ ধ্বংস হয়ে যাক। ভোটের আগে অপপ্রচার, ভুয়া খবর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আলোচকরা। রোধ করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া হুমকিতে পড়বে বলে শঙ্কা তাদের। নতুন প্রজন্ম যাদের সংখ্যা 4.5 কোটি থেকে 5 কোটি আমরা বলছি, এই সংখ্যাটাকে আমরা এখনো বুঝাতে পারছি না কেন যে আমরা যে গত 16 বছর তোমরা যে আন্দোলন করেছো কি জন্য করেছো, তোমরা যে সেন্টারে গিয়ে ভোট দিতে পারোনি এই কথাটা তোমরা বলছো না কেন। তরুণরা যে মাঠে নেমেছে তাদের চাওয়া অত্যন্ত যুক্তিপূর্ণ, কিন্তু তাদেরকে আমরা সামনে কিভাবে ডিল করব, তাদের ভাষা, মনের ভাষা কিভাবে বুঝবো, সেটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। যেই সোশ্যাল মিডিয়ার উপর জনগণ আস্থা রেখে বা সোশ্যাল মিডিয়া গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, এই কাঠামোটাকেই হাসিনার স্টাইলে আবারও ডিজিটাল ফ্যাসিবাদ কায়েমের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। অ্যাপস্টেইন ইস্যুতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করলেন ধনকুবের বিল গেটস। অস্ট্রেলীয় গণমাধ্যম 9 নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তাকে নিয়ে জেফরি অ্যাপস্টেইনের লেখা ইমেলটি ভুয়া। দাবি, দুর্ধর্ষ এই যৌন অপরাধীকে চিনলেও কখনো অ্যাপস্টেইন আইল্যান্ডে যাননি তিনি। তবে স্বীকার করেন একসাথে ডিনার করার কথা। অ্যাপস্টেইনের সাথে পরিচয় থাকার জন্য এখন অনুশোচনা হয় উল্লেখ করে এর জন্য দুঃখ প্রকাশও করেন মাইক্রোসফটের এই সহ প্রতিষ্ঠাতা। কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের বিস্ফোরক এক ইমেল, যাতে লেখা, বেশ কয়েকজন নারীর সঙ্গে সম্পর্কের কারণে যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন ধনকুবের বিল গেটস, আর গোপনে তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে অ্যান্টিবায়োটিক দেওয়ারও চেষ্টা করেছিলেন তিনি।
এরপর থেকেই ব্যাপক তোপের মুখে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। এই ইস্যুতে অস্ট্রেলীয় গণমাধ্যম 9 নিউজের ক্যামেরার সামনে এলেন তিনি। বিশেষে সাক্ষাৎকারে নিজের পক্ষে সাফাই গান বিল গেটস, দাবি করেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ বানোয়াট। বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ারের দাবি, এপস্টেইনের সাথে তার পরিচয় থাকলেও তার প্রাইভেট দ্বীপে কখনো যাননি তিনি, আর ভুক্তভোগী কোনো নারীর সঙ্গেও কখনো দেখা হয়নি। বলেন, এই যৌন নিপীড়কের সাথে কাটানো সময় নিয়ে তিনি অনুতপ্ত। আমি 2011 সালে জেফরির সঙ্গে দেখা করি। সে বলে অনেক ধনী ধনী মানুষকে চেনে যাদের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য খাতে অর্থ জোগাড় করা সম্ভব। তবে এখন মনে হয় তার সঙ্গে সময় কাটানো আমার ভুল ছিল। তাকে নিয়ে লেখা এপস্টেইনের সমালোচিত ইমেলটি ভুয়া বলেও দাবি করেন বিল গেটস। মনে হচ্ছে জেফরি নিজেই নিজের কাছে একটি ইমেইল লিখেছিল। সেই ইমেল কখনো কাউকে পাঠানো হয়নি। ইমেলটি ভুয়া। কি ভেবে সে এটি লিখেছিল তা আমি জানি না। তার সঙ্গে কাটানোর প্রতিটি মুহূর্তই আমাকে অনুতপ্ত করে এবং এজন্য আমি ক্ষমা চাই। সকল আলোচনা সমালোচনার মাঝে এই ইস্যুতে মুখ খুলেছেন বিলের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। নথিতে ওঠা অভিযোগগুলোর বিষয়ে বিলের জবাবদিহিতার দাবি জানান তিনি। এক পডকাস্ট সাক্ষাৎকারে মেলিন্ডা বলেন, খবরটি শুনে তিনি গভীরভাবে দুঃখ পেয়েছেন, প্রত্যাশা করছেন ন্যায় বিচার। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।